তখন শহরের চারপাশে অন্ধকার নেমে আসতে শুরু করেছে একটু একটু করে। বিকেল পেরিয়ে যে সময়টা সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করে তখন এই দিকটায় অন্ধকার বাড়তে থাকে। জায়গাটা ছোট গলির ভেতরের দিকে। বড় রাস্তা থেকে ছোট গলিটা ভেতরের দিকে একটু এগিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি ছোট গলিটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে দাঁড়িয়ে আছে। সেই বাড়িগুলোর মধ্যেই একটা বাড়ির মাঝে বড় উঠোন ছিল, আর সেই উঠোনের এক প্রান্তে গেটের ভেতরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে কি যেন করছিল। এমন সময় একটা লোক এসে দাঁড়ায় সেই বাড়ির বাইরের দরজাটার কাছে। উঠোনের কাছে তখন সেই ছোট্ট মেয়েটি ছাড়া আর কেউ কোথাও ছিল না। ঘরের ভেতর থেকে মানুষের কথাবার্তার শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। মেয়েটা তখনও সেখানে সেইভাবেই দাঁড়িয়ে আছে, কখনো বা গাছের কাছে দাঁড়িয়ে নিজের মতোই খেলে চলেছিল সমানে। এমন সময় লোকটা আস্তে আস্তে সেই দরজার কাছে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ ধরে লোকটা সেই মেয়েটাকে লক্ষ্য করছিল, সেটা এখন বোঝা যাচ্ছে। খুব ভালোভাবে আশেপাশে সবকিছুকে দেখে নেয় সে। চারপাশে কেউ কোথাও ছিল না। অন্ধকার যত বাড়তে শুরু করে তত চারপাশের অবস্থানটা যেন আরো পরিবর্তিত হতে থাকে। আশেপাশে যদি কেউ থেকেও থাকে তাহলে সে আর দেখতেও পাবে না। লোকটা তবুও যেন অপেক্ষা করতে থাকে কোনো এক উদ্দেশ্য সাধনের জন্য। দরজার কাঁচটা দিয়ে এবার সে ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করে বাড়ির ভেতরে। ঘরের জানলা থেকে ভেতরের আলো বাইরে বেরিয়ে আসলেও ভেতরের কাউকে দেখা যাচ্ছে না। লোকটা এবার দরজা পেরিয়ে বাড়ির ভেতরে এসে ঢোকে। বাচ্চা মেয়েটার নজর যায় লোকটার দিকে, কিন্তু মেয়েটা কিছু একটা বলতে যাওয়ার আগেই লোকটা নিজের একটা হাত তুলে কি যেন বলার চেষ্টা করলো মেয়েটাকে, যা দেখে মেয়েটা একটু ইতস্তত করে। বোধহয় লোকটাকে দেখে একটু অবাকই হয়েছিল সে, কিন্তু তারপরে না জানি কি বুঝে সে এগিয়ে যায় লোকটার দিকে। কি যেন কথা হয় ওদের মধ্যে কিছুক্ষণ ধরে। তারপর মেয়েটা পেছনের দিকে ঘুরে বাড়ির দিকে এগোতে থাকে। লোকটাও পেছনের দিকে ঘুরে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তার মধ্যেই একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করে বাইরের দিক থেকে একটা তীব্র শীষের শব্দ শোনা যায়, আর বিদ্যুৎ গতিতে লোকটা ঘুরে দাঁড়ায় পিছনের দিকে। মেয়েটা ততক্ষণে বাড়ির দিকে এগিয়ে গেছে বেশ খানিকটা। মুহূর্তের মধ্যে সেই লোকটা ছুটে গিয়ে এক হাতে মেয়েটাকে জাপটে ধরে এবং অন্য হাতে চেপে ধরে মেয়েটার মুখটা, আর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ গতিতে বাড়ির উঠোন পেরিয়ে দৌড়ে আসে বড় দরজার দিকে। তারপর ছোট গলি পেরিয়ে দৌড়তে থাকে বড় রাস্তাটার দিকে। আজ অন্ধকারে এই গলির ভেতরে তাকে দেখবার জন্য সেখানে আর কেউ অবশিষ্ট ছিল না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে ভালো রেখেছেন। হন্টেড অডিও স্টেশনে আপনাদের আবারও একবার স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি দুর্দান্ত গল্প। লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা ইন্দ্রনীল সিরিজ অবলম্বনে একটি রোমহর্ষক গোয়েন্দা গল্প, অপারেশন ব্লাইন্ড ট্র্যাপ। আজকের গল্প বিষয়ক আপনার উল্লেখ্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প পাঠে রয়েছে মেঘ এবং গল্পের সূত্রধার আমি শুভম। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, অপারেশন ব্লাইন্ড ট্র্যাপ। একটা সিঁড়ি বেয়ে এগিয়ে যায় একটা লোক। বাড়িটা দোতলা, পাশাপাশি আরো কয়েকটা এমন বাড়ি রয়েছে। লোকটা সন্তর্পণে সিঁড়ি দিয়ে এমনভাবে এগোতে থাকে যেন উপরের দিকে দোতলার কাছে কোনো শব্দ শোনা না যায়। লোকটার কাঁধের কাছে ঝুলিয়ে রাখা একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আছে। সেই ব্যাগের মুখটা বেশ আঁটো সাঁটো করে বেঁধে রেখেছে। ব্যাগের ভেতরে কিছু একটা বারবার নড়ে উঠলেও
কোনো শব্দ শোনা যাচ্ছে না। লোকটা ব্যালকনি থেকে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। বিশেষ করে সামনের উল্টো দিকের যে বাড়িটার ব্যালকনি দেখা যায় সেই দিকটা আরও তীক্ষ্ণ নজর। আরও খানিকটা দেখে নিয়ে যখন নিশ্চিন্ত হয় এবারও কেউ তাকে দেখছে না, তখন দ্রুত পায়ে এগিয়ে যায় দোতলার একটা দরজার কাছে। তারপর হুট করে দরজাটা খুলে ফেলে। কাঁধে চাপিয়ে রাখা বস্তাটাকে নিচে নামায়। তখনও বস্তার ভেতরে নড়ে চড়ে উঠছে জীবন্ত একটা কিছু। লোকটা এবার হাসে। হাসতে হাসতে কি যেন একটা আস্তে আস্তে বলে, তবে এই আধো অন্ধকারের মধ্যে তার সমস্ত কথাই যেন চাপা পড়ে যায় প্রতি মুহূর্তে। ঘরের ভেতরটা এতটাই অন্ধকার যে ভালোভাবে কিছুই দেখা যায় না। লোকটা ঘরের ভেতরে সামান্য একটা আলো জ্বালায়। তখনই নিচের তলা থেকে কার যেন কথা শোনা যায়। লোকটা তাড়াহুড়ো করে ঘরের দরজাটাকে বন্ধ করে দেয়। একটু পরেই ঘরের ভেতরে কার সঙ্গে যেন অনেকক্ষণ ধরে লোকটা কথা বলতে থাকে। এই চুপ, এইখানে চুপ করে থাকবি, ঠিক আছে? যদি কেউ জানতে পারে তুই এইখানে আছিস তাহলে কিন্তু একদম কথা বলবি না। আমি ঠিক সময় তোর কাছে আসব। লোকটার কথায় কেউ কোনো উত্তর দেয় না। যেন মনে হয় যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে সে কথা বলতে পারছে না, কিংবা কোনো কারণে কথা বলছে না। লোকটা হাসতে থাকে। তার সেই অদ্ভুত চাপা হাসি ছড়িয়ে পড়ে গোটা ঘরের ভেতর। এদিকে একতলা থেকে আবার সেই কথাগুলো শোনা যায়। যেন একতলায় কেউ হঠাৎ করেই কোনো কারণে বিরক্ত হয়ে কিছু বলছে। লোকটা আর দেরি করে না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে ঘরের দরজাটা বন্ধ করে এগোতে থাকে সিঁড়ির দিকে। কি মনে হতে বারবার সে পেছন ফিরে তাকিয়ে নেয় কেউ তাকে দেখছে কিনা, কিন্তু না, কেউ তাকে দেখেনি। নিশ্চিন্ত হতেই সে সিঁড়ি দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে নিচের দিকে। আর ঠিক তখনই বোঝা যায় উল্টো দিকের বাড়িগুলোর ব্যালকনির কাছ থেকে এতক্ষণ ধরে কে যেন একটা চুপ করে অন্ধকারে মিশে লোকটাকে দেখে চলেছিল। সে এবার অন্ধকার থেকে একপাশে সরে যায়। বেশ বোঝা যায় এতক্ষণে লোকটার কার্যকলাপের অন্ধকারের সাক্ষী রয়েছে ওই একজন, যা লোকটা নিজেও জানে না। শুধু বন্ধ ঘরের দরজার ভেতরে অপেক্ষা করতে থাকে কেউ একটা, যার কথা বলার ক্ষমতা এখন নেই। ঘরের দরজাটা বাইরে থেকেই বন্ধ থাকে, কিন্তু সেই দরজার ওপারে ভেতর থেকে কোনো ধাক্কা পড়ে না। হয়তো ভেতরে যে আছে তার কথা বলার শক্তির সঙ্গে সঙ্গে বাকি সমস্ত শক্তিও কেড়ে নিয়েছে লোকটা। সাথে সাথে ঘরের মধ্যে জ্বলতে থাকা বাকি আলোগুলো নিভে যায়। আজ সকালে বিশেষ প্রয়োজনে ইন্দ্রনীলের বাড়িতে এসেছি। যখন আমি এসেছি তখন ইন্দ্রনীল ঘুম কাতর হয়ে বিছানায় শুয়ে আছে। এমনিতেই তার ঘুম থেকে ওঠার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। প্রয়োজন হলে সে যেমন সূর্য ওঠার আগেই উঠতে পারে, তেমন প্রয়োজন হলে সূর্য মাথার উপরে এলেও ঘুম তার ভাঙবে না। তাই একতলায় এসে বাগানের কাছে জগন্নাথ দাকে ইন্দ্রনীলের কাছে খবর দেওয়ার কথা বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ভাবছিলাম, আমি সত্যি একটু বেশি ভেবে ফেলছি না তো? আসলে সম্প্রতি রহস্য উপন্যাস নিয়ে বেশ কিছুদিন নাড়াচাড়া করছিলাম, সেই সূত্রে এই ব্যাপারটা হয়নি তো? মনের মধ্যে আমার অনেকটা কৌতূহল চাপা অবস্থায় রয়েছে। বাকি যেটুকু ছিল সেটুকুও বাইরে দেখাতে পারছি না। অন্তত ইন্দ্রনীলকে তা প্রকাশ করা সম্ভব নয়। সে কথাটা ভেবেই হাসতে হাসতে ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম। সূর্যটা পূব আকাশে সবে উঠতে আরম্ভ করেছে। এত সকালে ইন্দ্রনীলের বাড়িতে শেষ কবে এসেছিলাম তা মনে পড়ে না। আমায় দেখেই জগন্নাথ দা একটু অবাক হয়েছিল, তবে বোধহয় বুঝতে পেরেছিল জটিল কোনো ব্যাপার আছে। উপরে এসে দেখি ইন্দ্রনীলের বসার ঘর বাইরে থেকে দরজা বন্ধ। আমার এ অভ্যেস আগে নেই। যখনই এসেছি দরজা খোলা ছিল, তাই ব্যালকনির কাছে দাঁড়িয়ে রইলাম। ইন্দ্রনীল কিন্তু ঘুম জড়ানো গলায় আর ঘুম মাখা চোখে কোনো রকমে এগিয়ে এসে দরজা ছিটকিনি নামিয়ে দিয়ে বলল,
তা খুন নাকি চুরি? কোনোটাই নয়, বরং বলতে পারো অদ্ভুত একটা ব্যাপার নিয়ে আজ সাত সকালে তোমার কাছে এসেছি। সমস্ত ব্যাপারটা শুনে তুমি আমায় পাগল কিংবা উজবুক উপাধি দিতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। যদি কোথাও একটা গন্ডগোল থেকে থাকে তাহলে আমাদের একটা ভুল পদক্ষেপ। কিন্তু ইন্দ্রনীল হাত জোর করে বলল, রক্ষে করো দেবেশ, সকাল সকাল ঘুম ভাঙিয়ে এত কথার ঝুলি খুলে বসো না। তুমি এক কাজ করো, ঘরে এসো, আমি চট করে হাত মুখটা ধুয়ে আসি, বুঝলে? জগন্নাথদাকে চায়ের কথা বলে রেখেছি, এই চা নিয়ে এলো বলে। চায়ে চুমুক না দিলে কিছুই শুনতে পাবো না, বুঝলে? এসো, ঘরে এসো। বুঝতে পারছিলাম আসলে উত্তেজনার কৌতূহলের বশে এলোমেলোভাবে ইন্দ্রনীলকে কথাগুলো বলে ফেলেছি। আসলে কারণটা তো সেটাই। আমি ঘরে গিয়ে বসলাম। ইন্দ্রনীল একটু পরে হাত মুখ ধুয়ে এসে জগন্নাথদার দিয়ে যাওয়া গরম চায় চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে একবার গলাটা খাঁকিয়ে বলল, কিছু মনে করো না ভায়া, আসলে কাল রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই এমন হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়াতে না সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। বলো, এবার বলো কি হয়েছে, সমস্ত কথা আমাকে বলো, আমি মন দিয়ে শুনবো, বলো। আমি জানি ইন্দ্রনীল তার যে কোনো মক্কেলের কথাই খুব মন দিয়ে শোনে। অপ্রয়োজনীয় অনেক কথাও তাকে মনোযোগ সহকারে শুনতে দেখেছি, তাই আমার কথা যে সে মন দিয়ে শুনবে সেটা আমিও জানি। কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। প্রায় অনেকক্ষণ ধরে কিসব ভেবে অবশেষে ইন্দ্রনীলকে বললাম, আসল ব্যাপারটা হচ্ছে যে কোথা থেকে শুরু করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তোমায় যে কি বলে বোঝাই। আমায় দ্বিধাদ্বন্দ্বে দেখে ইন্দ্রনীল নিজেই বলল, দেখো ভায়া, ব্যাপারটা নিয়ে তুমি যে বিশেষভাবে ঘেঁটে রয়েছো সেটা বেশ আমি বুঝতে পারছি, তাই তোমার মাথায় যেটা আছে তুমি সেইটুকুই আমাকে বলো। বলতে বলতে তুমি সমস্ত কথাই বলতে পারবে। দেখো, একবার বলা হয়ে গেলে তখন বাকি ব্যাপারটা তুমি আমাকে গুছিয়ে বলতে পারবে। তাতে দুটো সুবিধা হবে। প্রথমত, তোমাকে অতিরিক্ত ভাবতে হবে না, আর দ্বিতীয়ত আমার ঘটনাটা দুবার শোনা হবে। বলো। বেশ, তুমি তো জানো আমার বাড়ির পেছনে যে বাড়িটা রয়েছে সেটা একটা পুরনো দোতলা বাড়ি। অনেক বছর সেই বাড়ির দোতলা ফাঁকা পড়েছিল। সম্প্রতি ওই সপ্তাহখানেক আগে বাড়ির মালিক দোতলায় একজনকে ভাড়াটে বসিয়েছে। ভাড়াটে একজন মধ্যবয়স্ক লোক। আমার সঙ্গে দুই একবার কথা হয়েছে তার। আমার বাড়ির দোতলার ব্যালকনির কাছ থেকে ওপাশের বাড়িটা দেখা যায়। ইচ্ছে করলে এই ব্যালকনি থেকে ওপারেও যাওয়া যায়। তবে ভদ্রলোক কিন্তু দিনের বেলা খুব একটা বাড়িতে থাকেন না। তিনি অনেক সকালে বেরিয়ে যান, কি একটা কাজ করেন শুনেছি। যখন বেরিয়ে যান তখন তার হাতে একটা ব্যাগ থাকে। ফিরে আসেন সন্ধে নাগাদ। সন্ধ্যের দিকে ব্যালকনির কাছে কিছুক্ষণ বসেন, ঘরে গিয়ে রেডিওতে গান শোনেন। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েন। দোতলায় পাশাপাশি দুটো ঘর, একতলাতেও তাই। বাড়িটা দোতলা হলেও বেশ ছোট। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা আছে। ওই বাড়ির মালিক রণজয় বাবুকে আমি বেশ কয়েকবার বলেছিলাম সামনের দিকে দু একটা ঘর করে সেগুলো ভাড়ার ব্যবস্থা করতে। আসলে রণজয় বাবু কোনো একটা অফিসে চাকরি করতেন। তার পেনশন এবং জমিয়ে রাখা টাকা তার একার বেশ ভালোভাবেই চলে যায়। বাড়িতে একটা বয়স্ক চাকর আছে, তবে সেও চোখে ভালো দেখে না আর কানেও ভালো করে শোনে না। তুমি তো জানোই আমার বাড়িতে সেসবের বালাই নেই। আমার পিসি সমস্ত কিছু একা নিজের হাতেই দেখে। পিসি প্রথম দিন আমায় কথাটা বলেছিল। হ্যাঁ রে দেবেশ, এ পাশের বাড়ির যে লোকটা এসছে সে লোকটা কেমন যেন, তাই না? কেমন যেন লুকিয়ে লুকিয়ে থাকে, সবসময় বাইরে বেরোলে হন হন করে হাঁটে, বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে যায়, বাড়ির লোকজনের সঙ্গে মেশে না। আমার সঙ্গে পথে দেখা হলো, আমি কি একটা বলতে যাব, তখন সে একটা টুপি মাথায় দিয়ে ঘুরে দাঁড়ালো। টুপি? কই, আমি তো দেখিনি। তবে যদিও আমি প্রত্যেকবার ভদ্রলোককে দেখেছি বাড়ির সামনে দিয়ে বেরোবার সময়, তাও মাত্র হাতে গোনা কয়েকবার। হ্যাঁ রে, বাজারের কাছে গিয়েছিলাম তো, দেখি ভদ্রলোক ওদিকে ঘোরাঘুরি করছে। কি কাজে গেছে তা আমি জানি না, তা আমায় দেখে এক পাশে সরে যাওয়ার চেষ্টা করলো।
আমি তো সঙ্গে সঙ্গে ডাকতে গেলাম লোকটার নাম ধরে। নাম নাকি অনন্ত হালদার। মনে হলো আমার যেন চিনতেই পারলো না। এমন ভাবে আমার সামনে টুপিটা মাথায় দিয়ে সরে গেল, অথচ ঠিক সকালে দেখেছি ওই জামাটা পরে বাইরে বেরিয়েছে, জানিস? কিন্তু পিসি, যদি তেমন কিছু হয়ে থাকে তাতে সমস্যা তো কিছু নেই। হতে পারে ভদ্রলোক তোমাকে দেখতেই পায়নি। আর অনেকেই অনেক সময় লোকজনের সামনে সেভাবে কথা বলাটা পছন্দ করে না। আমার সঙ্গেও 2-1বার দেখা হয়েছে ভদ্রলোকের, আর লোকটা কিন্তু ভালোভাবেই কথাও বলেছে আমার সাথে। আহা, তুই বুঝতে পারছিস না ঠিক। আরে লোকটা একা একা থাকে, পাশে দুটো ঘর নিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া বলা থাকে বলে মনে হয় না। হোটেল থেকে খাবার নিয়ে গিয়ে বাড়িতে ঢোকে, কিন্তু তারপরেই ওই রাতের দিকে পাশের দিকে যায় মাঝে মাঝে, জানিস? আরে সর্বনাশ, কি করছো তুমি? তুমি কি ওই বাড়ির ওপর নজর রাখছো নাকি? আরে তোমায় তো আগেই বলেছি পাশের বাড়ি যা হচ্ছে হোক, তোমার অত সব দেখার দরকার নেই। দেখার দরকার নেই হলে হলো, একটা লোককে চিনি না জানি না, হঠাৎ করে সে এসে থাকতে শুরু করেছে। মগের লোক নাকি? কারোর সঙ্গে কথা বলে না, কোথায় যায় কি করে কিছুই জানি না। রাতের বেলা পাশের ঘরে দরজা খুলে ঢোকে, অথচ সারাদিন দেখো ওই ঘরটা তালা এঁটে বসে আছে। লোকটা এমনি তো মনে হয় না খুব একটা সুবিধে। পিসিমার কথাগুলো শুনে আমার মনের ভেতরে কেমন একটা সন্দেহ হলো। একটা খটকা যে আমার লাগেনি সে কথাটা সত্যি নয়। সত্যি বলতে লোকটাকে দিনের বেলা খুব একটা দেখেছি বলে মনেও পড়ে না। তাকে দেখেছি সন্ধ্যের পর ব্যালকনির কাছে গিয়ে দাঁড়াতে। অথচ সাধারণ লোকজন হলে অন্তত ছুটির দিনে বাড়ির বাইরে বেরোবে, এখানে ওখানে ঘুরবে, কিংবা অন্তত বাড়ির বাগানে তো যাবে। একতলায় থাকেন রণজয় বাবু, তার সঙ্গেও কখনো 2-1টা গল্প করতে দেখিনি। তাই পিসিমার কথাগুলো শুনে মনের মধ্যে কোথাও একটা সামান্য সন্দেহ তৈরি হলো। কিন্তু তখনও কিছু হয়নি। আসল ঘটনাটা ঘটলো তারও 2 দিন পরে। চায়ের কাপের চা প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছিল ইন্দ্রনীলের। সে খুব মন দিয়ে আমার কথাগুলো শুনে চলেছিল। আমি আবার বলতে শুরু করলাম, 2 দিন পরে একদিন রাতের বেলা নতুন গল্পটা নিয়ে কাজ করব বলে ভেবেছি। অনেকদিন ধরে কিছু লেখা হয়নি, তাই নতুন কি লিখবো তার একটা খসড়া তৈরি করে লিখেছিলাম সময় করে। আমার ঘরের জানলাটা একদম পাশের ওই রণজয় বাবুর বাড়ির দিকে দোতলা জানলায় গিয়ে ঠেকেছে। পাশের অনন্ত হালদারের দেওয়ালের কাছে জানলাটা খোলাই ছিল, সেখান দিয়ে ফুরফুর করে হাওয়া এসে ঢুকছিল। এমন সময় হঠাৎ মনে হলো যেন একটা কান্নার শব্দ শুনতে পেলাম, যেন কেউ খুব চাপা স্বরে কাঁদছে। কারণ কান্নার সময় মুখ যদি কেউ হাত দিয়ে চাপা দেয় কিংবা কাপড়ের বাঁধন থাকে, তারপরে যদি কেউ কাঁদে, তাহলে শব্দটা যেমন আসবে ঠিক তেমন শব্দ ভেসে আসছিল। তবে শব্দটা 2-3 বার হলো, আর তারপরেই যেন আবার থেমে গেল। আমি ব্যাপারটা প্রথমে কিছুই বুঝতে পারিনি। জানলার কাছেই ছিলাম, চট জলদি জানলা দিয়ে বাইরে এদিক ওদিকে তাকিয়ে দেখলাম। তারপরেই মনে হলো একটা দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনতে পেলাম। কিছুই বুঝতে পারলাম না। জানলা থেকে মাথা সরিয়ে নিয়ে আবার নিজের কাজে মন দিতে যাব, এমন সময় একটা খসখস শব্দ এলো জানলা থেকে। আবারও বাইরের দিকে তাকিয়ে দেখি একটা টর্চ হাতে ব্যালকনির ওপর হাঁটতে হাঁটতে এইদিকে এগিয়ে আসছে অনন্ত হালদার। তখনও কাছে এসে পড়েনি, আলোটা ছিল মেঝের দিকে। আমার সামনে একটা খোলা বই, সবকিছু মিলিয়ে আমার পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু পর্দার একপাশের সামান্য ফাঁক থেকে আমি কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছি। টর্চটা এগিয়ে এসেছে, বোধহয় অনন্ত হালদারই তার ঘরের দরজা খুলে আবার ঢুকে পড়লেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় 10টা বাজে। আচ্ছা, যখন তুমি অনন্ত হালদারকে টর্চটার সাথে বাইরে ঘরের দরজায় এগিয়ে যেতে দেখলে, তখন তার সঙ্গে কি কেউ ছিল? মানে তখন তার সঙ্গে কি অন্য কিছু ছিল? আলোটা ছিল নিচের দিকে, তাই আমি ভালোভাবে কিছু বুঝতে পারিনি। দরজাটা যখন বন্ধ করলো তখন যেন কিছু একটা শব্দ শুনতে পেয়েছিলাম।
তারপরে ঘরের টেবিলের ওপর কিংবা মেঝের ওপর স্টিলের কিছু একটা রাখার আওয়াজ হলো। তোমার ঠিক মনে আছে স্টিলের কিছুই একটা তুমি রাখার মতো শব্দ পেয়েছিলে? ঠিক করে বলো। কিসের শব্দ শুনতে পেয়েছিলাম না, সেটা মনে নেই, কিন্তু দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চেয়ার ছেড়ে জানলার কাছে আরেকটু এগিয়ে গেলাম, আর তখনই শব্দটা হয়েছিল। আগেই বলেছি দুটো ঘরই প্রায় পাশাপাশি, তাছাড়া রাতের বেলা ওই সময় আমাদের দিকটা নিস্তব্ধ থাকে, তাই শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। সবচেয়ে আশ্চর্য মনে হয়েছিল একটা ব্যাপার। কিরকম? তখন রাত 10টা বাজে, অথচ প্রায় 9টার একটু পরেই আমি অনন্ত হালদারকে ঘরের আলো টালো নিভিয়ে একদম শুয়ে পড়া তোড়জোড় করতে দেখেছিলাম। একটা লোক যদি 9টার সময় ঘুমিয়ে পড়ে আবার 10টায় উঠে টর্চ সাথে নিয়ে বাইরে বেরিয়ে যায়, তাতে আপত্তি কোথায়? যে কান্নার শব্দ তুমি শুনতে পেয়েছিলে সেটা তো অন্য কোথা থেকেও আসতে পারে। মানে তোমার বাড়িটা আমি দেখেছি, তোমার বাড়ির চারপাশে আরো বেশ অনেকগুলো বাড়ি রয়েছে, সেখানেও কিছু হতে পারে। কিন্তু আসল সমস্যাটা কোথায়? মানে তুমি কি ভাবছো সেটা আমাকে বলো। বলছি, এত পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু এরপরই আসল ঘটনাটা ঘটল। কাল রাতে শুধু আমি নয়, রণজয়বাবুও বেশ কিছুক্ষণের জন্য শুনতে পেয়েছিল শব্দটা। আজ সকালে রণজয়বাবুর সঙ্গে কথা বলার সময় রণজয়বাবু জানিয়েছেন আমাকে ব্যাপারটা। এমনটা বেশ কয়েকদিন ধরে তারও মনে হয়েছে, কিন্তু তিনি ভাবছেন ব্যাপারটা মনের ভুল, কিন্তু সেটা যে তা না সেটা তো আমিও বুঝতে পারছি। তার মানে তুমি বলতে চাইছো এই অনন্ত হালদারের সঙ্গে কোনো একটা সমস্যা রয়েছে? ওই কান্নার শব্দ, তার সঙ্গে এমন অদ্ভুত ব্যবহার, রাতের বেলা তার এমনভাবে বাইরে কোথাও বেরিয়ে যাওয়া, এই সব কিছু নিয়েই কোনো একটা রহস্য রয়েছে, তাই তো? আচ্ছা ইন্দ্রনীল, তোমার মনে আছে সপ্তাহখানেক আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল এই এলাকার পাশে একটা মেয়ে নিরুদ্দেশ হয়েছে? মেয়েটির বাবার সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়, তার বাবা অপেক্ষা করছে অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণ চাওয়ার জন্য, কিন্তু দেখেছো এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। তুমি তো বলেছিলে মিস্টার চক্রবর্তীর চেনা কেউ গোটা ব্যাপারটা দেখছে। হ্যাঁ, পুলিশের তরফ থেকে তদন্ত চলছে, খোঁজ খবরও চলছে। তাছাড়া মেয়েটি নিরুদ্দেশ হয়েছে তার বাড়ির কাছ থেকেই। পুলিশের অনুমান চেনা কেউই এই কাজটা করেছে। মেয়েটির বাবার সম্পত্তির পরিমাণ তো নেহাত কম নয়, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। তুমি তো বলেছিলে মিস্টার চক্রবর্তীর চেনা কেউ একজন গোটা ব্যাপারটা দেখছেন। আচ্ছা বেশ, এবার একটা কথা ভেবে দেখো, এই অনন্ত হালদার প্রায় সপ্তাহখানেক কিংবা তার একটু আগেই রণজয়বাবুর বাড়িতে এসেছেন ভাড়া থাকতে। আমি খোঁজ নিয়ে দেখেছি, যেদিন ওই মেয়েটা নিরুদ্দেশ হয় তার মাত্র 2 দিন আগে রণজয়বাবুর বাড়িতে অনন্ত হালদার এসেছেন, আর তারপরেই মেয়েটা নিরুদ্দেশ হয়। অনন্ত হালদার কোথায় যায়, কি করে, সে ব্যাপারে আমি কেন, রণজয়বাবু পর্যন্ত কিছু জানেন না। কিন্তু ভেবে দেখো, যদি এই অপহরণের সঙ্গে অনন্ত হালদারের কোনো সম্পর্ক থাকে। আমার কথা শুনে এবার ইন্দ্রনীল হো হো করে হেসে উঠল, তারপর চায়ের কাপ টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, বুঝলাম বুঝলাম। দেখো, তোমার ধারণা সম্পূর্ণরূপে যে ভুল আমি সে কথা একবারও বলছি না, কিন্তু দেখা গেল আমরা ভদ্রলোকের পিছু নিলাম এবং তারপর দেখা গেল তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। হয়তো তার পাশের ঘরে রাতের বেলা কোনো একটা বিড়াল ডেকে ওঠে এবং সেই বিড়ালকে তাড়াবার জন্যই তাকে বাইরে বেরোতে হয়। বিড়ালের ডাকে শহরে রাতের বেলা মাঝে মাঝে কান্নার শব্দের মতো ভেসে আসে। আর তুমি তো জানোই তোমার পিসিমার কৌতূহল এমনিতেই একটু বেশি, সে কথা তুমিই আমায় বলেছ। রহস্য উপন্যাস লিখতে লিখতে না তোমার মস্তিষ্কে এইসব রহস্যজনক ব্যাপারগুলো একেবারে ছড়িয়ে পড়েছে দেখছি। আর রণজয়বাবু একা থাকেন বলে উপরের তলায় একটা ভাড়াটে বসিয়েছেন, কিন্তু তাতে আপত্তি কোথায়? এবার তুমি বলো, তুমি আমার কাছে ঠিক কি ধরনের সাহায্য চাইছো? সমস্ত ব্যাপারটাকে তুমি এত সহজ করে দিলে, আমি তো এমনভাবে ভাবিনি ইন্দ্রনীল। আসলে রাতের বেলা ওই সময় কান্নার শব্দটা শুনে অন্ধকারের মধ্যে টর্চের আলো হাতে অনন্ত হালদারকে ওইভাবে এগিয়ে আসতে দেখে গোটা ব্যাপারটা। ঠিকই বলেছ, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি। আরে তাতে তোমার তো কোনো দোষ নেই।
আসলে দোষটা আমারই। অনেক দিন হয়ে গেল হাতে তেমন কোনো কেস নেই, বুঝলে? তাই তুমিও যে ব্যাপারটা সামনে পেয়েছো সেটা নিয়েই ভাবতে শুরু করেছো। তাতে আর কি করা যাবে বলো? তবে মিস্টার চক্রবর্তীর আজ সকালে আসার কথা আছে। মানে তুমি যার জন্য এত সকালে এসেছো, অত সকালে নয়, ওই 9টা নাগাদ। যদি তোমার আপত্তি না থাকে তাহলে ঘন্টা দুয়েক পরন তুমি থেকেই যাও। চক্রবর্তীবাবু এলে তার সাথে দেখা করে নয় বেরিয়ে পড়ো। ইন্দ্রনীল পোশাক বদলাতে চলে গেল। আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি আর ভাবছি, তাহলে কি সত্যি অনন্ত হালদার আর 5টা মানুষের মতো অতি সাধারণ? তাহলে আমি কি একটু বেশি ভেবে ফেলেছি? মিস্টার চক্রবর্তী 9:30 নাগাদ এলেন। তখন হন্তদন্ত হয়ে এসে চেয়ার টেনে বসলেন। তারপর এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে রুমাল বার করে বললেন, আর বলবেন না ইন্দ্রনীল বাবু, চারিদিকে যে কি হচ্ছে। আবার একটা অপহরণ। মনে আছে কি ওই সপ্তাহখানেক আগে আমাদের পাশে ওই যে দিগন্তপুরের দিকটায়, ওখানে একটা অপহরণ হলো, এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ে। আর আজ সকালে আরও একটা অপহরণ হয়েছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মিস্টার চক্রবর্তীর কথা শুনে আমি আর ইন্দ্রনীল দুজনে একটু নড়ে চড়ে বসলাম। আবার অপহরণ? কিন্তু আগে যে মেয়েটি অপহরণ হয়েছিল তাকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। ইন্দ্রনীল বাবু, একবার ভেবে দেখুন যেভাবে ব্যাপারটা হলো। প্রথমে যে মেয়েটা অপহরণ হয়েছে সেটা আমার আন্ডারে পড়ছে না, আমার এক চেনা বন্ধু সেই কেসটা দেখছে। বড় জটিল ব্যাপার, কিন্তু খুঁজে পাচ্ছে না। আমি তো ইন্দ্রনীল বাবুকে বললাম একবার ব্যাপারটা দেখুন, কিন্তু ইন্দ্রনীল বাবু কিছুতেই রাজি হলেন না। তবে না হওয়ারই কথা, আসলে ওরা কোনো গোয়েন্দাকে কাজেই লাগাতে চায় না। এবার নেহাত ব্যাপারটা আমার কাছেই পড়েছে। তাই ইন্দ্রনীল বাবু, আপনাকে কিন্তু আর চুপ করে বসে থাকলে চলবে না। এর একটা বিহিত আপনাকে করতেই হবে। অপহরণ কোথায় হয়েছে আর কখন হয়েছে? যে মেয়েটি অপহরণ হয়েছে তার বয়স কত হবে? এই বছর 13। কাল সন্ধ্যের দিকে বাড়ি থেকেই তাকে কেউ তুলে নিয়ে গিয়েছে। বাড়ির কাছে উঠোনে মেয়েটি আর তার চেয়ে বছর 4 ছোট তার ভাই একসাথে খেলা করছিল। সন্ধে হয়ে গেলেও ওরা ঘরে আসছিল না দেখে মেয়েটির মা বাইরে আসে, দেখে বাচ্চা ছেলেটা মাটিতে পড়ে রয়েছে। ছুটে গিয়ে তাকে তুলতেই বোঝা যায় কেউ ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রেখেছে। তারপরেই মেয়েটির খোঁজ করলে কিছুতেই আর তাকে খুঁজে পাওয়া যায় না। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা থানায় আসে। রাতেই আপনাকে জানাতে পারতাম, কিন্তু সেটা না জানিয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। তারপর তো অনেক রাত্রের দিকে আপনাকে টেলিফোনে করে সব কথাই বললাম। তার মানে আমি আসার আগে তুমি অপহরণের কথা জানতে, অথচ আমার কাছ থেকে এত কথা শুনে তুমি অপহরণের কথাটা আমার কাছ থেকে চেপে গেলে। আহা, তুমি একটা ব্যাপার নিয়ে আমার কাছে এসেছো, আর আমি তো তোমাকে আর একটা ব্যাপার বলে বিভ্রান্ত করতে পারি না। তারপর চক্রবর্তী মশাই, আপনি বলুন, পুলিশ তারপর কি করলো? পুলিশ আর কি করবে? ওই পরিবারের চেনাশোনা যতজন লোক এই এলাকায় রয়েছে এবং বাইরেও রয়েছে, সবার কাছেই জিজ্ঞাসাবাদ করা হলো। সন্ধ্যের পর ওই পথে যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হলো। তবে কেউ কিছু বলতে না পারলেও একজন একটা কথা বলেছে। ওই এলাকাটা একটা ছোট রাস্তা থেকে এসে বড় রাস্তার কাছে মিশেছে। সেই বড় রাস্তার কাছে এক দোকানদার জানিয়েছে ওই সন্ধ্যের একটু পরেই একটা গাড়ি নাকি বড় রাস্তার কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে হঠাৎ করেই চলতে শুরু করে। ওই গাড়িটাকে ওইদিকে এর আগে তিনি কখনোই দেখেননি। তাছাড়া গাড়িতে যারা ছিল তাদের মধ্যে একজনকে অসুস্থ বলেও মনে হয়েছিল তার। সে গাড়ির মধ্যেই শুয়েছিল। আধো অন্ধকারে তিনি এর থেকে বেশি আর কিছুই দেখতে পাননি।
তার মধ্যে তার সময়ও হয়নি আর কিছু দেখার, কারণ দোকানেও সেই সময় অনেক কাস্টমার ছিল। পুলিশের জেরায় তিনি এতটুকুই জানাতে পেরেছেন আমাদের। মুক্তিপণের জন্য টেলিফোন বা চিঠি কিছু পেয়েছেন? আগের ব্যাপারের মতো এখানেও কিন্তু একই অবস্থা। যে মেয়েটি অপহরণ হয়েছে তার পরিবারের সম্পত্তি অনেক, বাবার বড় ব্যবসা রয়েছে, তাছাড়া তাদের পারিবারিক সম্পত্তির পরিমাণও বেশ কম নয়। মুক্তিপণ নিয়ে তাদের চিন্তাও নেই। মুক্তিপণের দাবি করা টাকা তারা সমস্তটাই দিয়ে দেবে বলেছে, কিন্তু বুঝতে পারছেন তো, এ সমস্ত ক্ষেত্রে পরিবারের লোকেরা বেশ ভয় পেয়ে যায়। তাই পুলিশের সঙ্গে ওরা কোনো যোগাযোগই রাখতে চাইছেন না। ওরা চাইছেন মুক্তিপণের টাকাটা দিয়ে মেয়েকে ফিরিয়ে আনতে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে মুক্তিপণের টাকা অপহরণকারীরা দাবি করবে না। এর আগে যে অপহরণ হয়েছে সেখানেও তারা টাকা কোনো দাবি করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, অপহরণটা হচ্ছে কেন? এর পেছনে একটা বেশ বড় কারণ আছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা মিস্টার চক্রবর্তী, মনে আছে 4 মাস আগে নবীননগর আর তার আশেপাশের এলাকা থেকে একটা গোটা চক্রকে পুলিশ গ্রেফতার করেছিল? একটা মাদক চক্র খুব সক্রিয় হয়ে পড়েছিল ওই এলাকায়, এবং তাদের গ্রেফতার করেছিলেন আপনি এবং আপনার পাশের এলাকায় আপনার বন্ধু ওই পুলিশ অফিসার, এবং তার সঙ্গে রায়দিঘি অঞ্চলের থানার একজন অফিসারও ছিলেন। হ্যাঁ, খুব মনে আছে। আর তারা তো সবাই এখনো জেলে রয়েছে, তাদের কেসটাও ঝুলে রয়েছে। কিছুতেই আদালতে তেমনভাবে কিছু প্রমাণ করা যাচ্ছে না। আসলে বড় বড় সব হাত রয়েছে তো ওদের মাথার উপরে। বুঝতেই তো পারছেন। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই অপহরণগুলোর সঙ্গে ওদের কোনো সম্পর্ক আছে। আচ্ছা, এই যে দুই পরিবার, মানে প্রথম যে মেয়েটি নিরুদ্দেশ হলো আর দ্বিতীয় যে মেয়েটি নিরুদ্দেশ হয়েছে, এই দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তেমন কোনো সম্পর্ক নেই বলেই তো মনে হচ্ছে। তবে আগেই তো বললাম, দুই এলাকায় এই দুইজন বেশ অর্থবান ব্যক্তি। তাছাড়া বড় বড় লোকেদের সঙ্গেও ওঠা বসা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কাজকর্ম, এমনকি এলাকার উন্নয়নমূলক কাজেও এদের বেশ হাত রয়েছে। তুমি কি ভাবছো বলো তো? তুমি ভাবছো এদের অপহরণ করে অপরাধীর দল তাদের গ্রেপ্তার হওয়া লোকেদের মুক্তিপণ দাবি করবে? কিন্তু পুলিশ বা আমাদের সরকার সেটা মেনে নেবে কেন? দেশ, সরকার কিংবা পুলিশ সাধারণ মানুষের জন্য কখনোই কিছু মানবে না। সাধারণ মানুষের বিপদের ক্ষেত্রে সরকার কিন্তু নিজের ইচ্ছে মতোই কাজ করবে, এবং পুলিশও নিজের ইচ্ছে মতো কাজ করে। কিন্তু যখনই কোনো অর্থবান ব্যক্তির কথা আসবে, যাদের প্রভাব এই সমাজে রয়েছে, তাদের দিকটা কিন্তু পুলিশের চেয়ে সরকার আগে ভাববে। পুলিশকে তো সেই কাজটুকুই করতে হবে যতটুকু উপর মহল থেকে অর্ডার আসবে। এবার বুঝতে পারছো তো কেন বেছে বেছে ওই দুজন অর্থবান ব্যক্তিদের মেয়েদেরই অপহরণ করা হয়েছে, যাদের কথায় সমস্ত কিছু হতে পারে। ইন্দ্রনীলের কথাটা আমি যেন এবার বুঝতে পারলাম। কিন্তু পরপর দুজনকে অপহরণ করে রেখেছে ওরা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় তখন তো ব্যাপারটা অন্যদিকে যেতে পারে। আর নবীনগড়, দিগন্তপুর, রায়দিঘি 3টে অঞ্চলেই পুলিশ ওই গ্রেপ্তারের কাজে সাহায্য করছিল। তাহলে কি এরপরে রায়দিঘির দিকে ওরা হাত বাড়াবে? কিছুটা ভয় পেয়েই বলে ফেললাম কথাটা। এরপরে মানে কম করে আরো 1 সপ্তাহ পরে কাজ হবে, এবং এই কাজের মধ্যে ওরা 1 সপ্তাহ সময় নিয়েছে। অর্থাৎ চারপাশের লোকজনের মধ্যে গোটা ব্যাপারটা ছড়িয়ে পড়া পর্যন্ত ওরা অপেক্ষা করছে। তাহলে কি হয়তো সঠিক সময়ের জন্যই এই কটা দিন অপেক্ষা করবে, তারপরে সঠিক সময় বুঝে। কিন্তু প্রথম অপহরণ আর দ্বিতীয় অপহরণ কবে কবে হয়েছিল? হিসেব করে দেখা গেল প্রথম অপহরণ হয়েছিল রবিবার, আর দ্বিতীয় অপহরণ হয়েছিল পরের রবিবার,
আর কাকতালীয়ভাবে ওই গোটা মাদক চক্রটাকে যেদিন ধরা হয়েছিল সেদিনও ছিল রবিবার। ইন্দ্রনীল রহস্যময় হাসি হেসে একটা হাতের তালুতে অন্য হাত দিয়ে ঘুষি মেরে বলল, ইয়েস, তার মানে এর পরের অপহরণ হবে পরের রবিবার। রায়দিঘি অঞ্চলে অর্থবান ব্যক্তিদের একটা তালিকা তৈরি করুন। নিশ্চয়ই চক্রবর্তী এবং তাদের মধ্যে কার কার বাড়িতে ওই 13 থেকে 15-16 বছরের মেয়ে রয়েছে তাদের একটা তালিকা প্রস্তুত করুন। আমার মনে হয় কোনো একটা অজানা কারণে অপরাধীরা মেয়েদের অপহরণ করছে, যাতে অপহরণকারীর পরিবারের ভয়টা আরও বেশি থাকে। অনেকক্ষণ ধরে ইন্দ্রনীল এবং মিস্টার চক্রবর্তীর সঙ্গে কথা হলো। বুঝতে পারলাম আমি একটা ব্যাপার নিয়ে তার বাড়িতে এসেছিলাম, কিন্তু এখানে এসে অন্য একটা ব্যাপারে জড়িয়ে পড়তে হলো। ঠিক হলো কাল সকালের দিকে আমি আর ইন্দ্রনীল প্রথমে দিগন্তপুর এলাকায় ওই বাড়িটায় যাব, তারপর নবীননগর এলাকায় আরেকজনের বাড়িতে যাব। তবে শেষে দেখা গেল বেশি সময় এভাবে দেওয়া যাবে না, তাই কাল আমি যাব নবীননগর এলাকায়, ইন্দ্রনীল যাবে দিগন্তপুর এলাকায়। এই দুদিনের মধ্যে মিস্টার চক্রবর্তী রায়দিঘি অঞ্চলের মোটামুটি অর্থবান ব্যক্তিদের একটা তালিকা তৈরি করে ফেলবে। তারপর তার মধ্যে থেকে কাদের ওপর নজর রাখতে হবে তা ঠিক হবে পরশুর মধ্যে। অর্থাৎ যা করার আমাদের এই 3 দিনের মধ্যেই করতে হবে, কারণ হাতে থাকবে তাহলে আর মাত্র 4 দিন। পরদিন সকালে ব্যবস্থা মতো কাজ করলাম। গিয়ে দেখলাম নবীননগরের যে বাড়িতে আমি গিয়েছি সে বাড়িতে আমি আগেও এসেছি। বাড়ির সামনে একজন দারোয়ান রয়েছে। দারোয়ানকে আমি পরিচয় দিতেই দারোয়ান ভেতরে চলে গেল। একটু পরেই দেখি একজন মধ্যবয়স্ক লোক এবং একজন স্ত্রী লোক বাইরে বেরিয়ে এসেছেন। বসার ঘরে আমাকে বসতে দিলেন তারা। এই কথা ও কথার পর মধ্যবয়স্ক লোকটি বললেন, বুঝতে পারছি না দেবেশ বাবু, আপনি যখন এসেছেন একটু ভরসা পাচ্ছি। আপনার আর আপনার বন্ধু ইন্দ্রনীল বাবুর কথা আমি শুনেছি। পুলিশ এই ব্যাপারে নাক গলাক তা আমি চাইছি না। বুঝতেই পারছেন, মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায়। সেই কারণেই পুলিশকে নিয়ে আমরা এই ব্যাপারে কিছু করতে চাইছি না। আমরা নিজেদের মতন তদন্ত করতে চাইছি। অনেকটা সকলের অজান্তেই তদন্ত করার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের কাকে সন্দেহ হয়? আজকালকার দিনে টাকা থাকলে শত্রুর অভাব থাকে না দেবেশ বাবু। আমাদের অবস্থা একসময় সত্যি খুব খারাপ ছিল। তখন এখানে আমরা থাকতাম না, আর একটু ভেতরের দিকে থাকতাম। একতলা ঘর ছিল, ঘরের চাল বেয়ে জল পড়তো। প্রচণ্ড অসুবিধা থাকতে হয়েছে সেই দিনগুলোতে। সেসব দিনের কথা এখনো মনে আছে। জানেন তো দেবেশবাবু, হয়তো এসব কথা মনে আছে বলেই ব্যবসায় একটু উন্নতি করেছি। পারিবারিক একটু সম্পত্তি পেয়েছি বলে কখনো সেসব নিয়ে বেশি বড়াই করিনি। নিজেদের মতো সবসময় থাকার চেষ্টা করেছি। যতটা পেরেছি সবাইকে সাহায্য করার চেষ্টা করেছি, জ্ঞাতভাবে কিংবা অজ্ঞাতভাবে। কিন্তু আমার সঙ্গে এমন কেন হলো দেবেশবাবু? কে করলো এমন বলুন তো? আমার মেয়েটা কার ক্ষতি করেছে? কেন এমন হলো? দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। আপনি একটু ভাবুন, কারোর সাথে আপনার কোনো শত্রুতা ছিল কিনা, যেমন কাজ করতে পারে কিংবা কাউকে দিয়ে করাতে পারে। ব্যবসার ক্ষেত্রে শত্রু অনেক আছে, আর এসব ক্ষেত্রে কম্পিটিশন তো লেগেই থাকে। আমারও ব্যতিক্রম কিছু নয়। কিন্তু সেসব শত্রুদের মধ্যে কেউ এমন একটা কাজ করতে পারে বলে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। যদি কেউ করতে পারে তাহলে সে শত্রু নয় দেবেশবাবু, সে মানুষই নয়, সে অমানুষ। তার শরীরে মানুষের রক্ত থাকতেই পারে না। সে মানুষ নয়, অমানুষ। ভদ্রলোক বিড়বিড় করে একই কথাই বলে গেলেন। সত্যি বলতে ভদ্রলোক বেশ ভেঙে পড়েছিলেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলে তেমন কিছুই জানা গেল না। বোঝা গেল
ওরা অপরাধী বলে কাউকে মনে করতে পারছে না। বাচ্চা ছেলেটার সঙ্গে কথা বলে জানা গেল ওরা বারান্দার কাছে খেলছিল। সন্ধে হয়ে যাওয়ায় তার মা ডাকছিল। বাড়িতে এমনিতে কাজের লোক রয়েছে, তবে তারা সবাই সেই সময় সেদিকে ছিলই না। একমাত্র দারোয়ান ছাড়া কেউ ছিল না। দারোয়ান সামান্য সময়ের জন্য বাড়ির পেছনের দিকে জল ত্যাগ করতে এসেছিল, আর সেই সময়ের মধ্যেই ব্যাপারটা ঘটে যায়। হঠাৎ করে একজন ভেতরে এসে ঢোকে। সে দুটো রুমাল চাপা দিয়ে ধরে দুজনের নাকে। তারপর তার আর কিছু মনে নেই। খবরটা যদিও তেমন কিছুই নয়, তবুও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে আর বড় রাস্তার কাছে সেই দোকানদারদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমি রওনা দিলাম। সন্ধেবেলা ইন্দ্রনীলের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। ওরে, শুনেছিস? ওই যে পাশের বাড়ির ওই লোকটা অনেক রাত্রে ফিরেছে। ওই রণঞ্জয় বাবু বলল আজকে সকালে আমায়। কোথায়? কাল রাতে তো আমি তাকে দেখলাম প্রায় 10টা নাগাদ ফিরতে। ওরে, লোকটা তো সন্ধ্যের মধ্যে প্রতিদিন ফিরে আসে, কিন্তু কাল 10টার একটু আগে নাকি ফিরেছে। লোকটা যখন ফেরে, লোকটার সঙ্গে আরো একজন এসেছিল, তার সঙ্গে নাকি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছে। তারপর ওরা দুজনে মিলে ওপর ঘরে যায়। রণজয় বাবু তো সকালে আমাকে বলল, তার কিছুক্ষণ পরেই লোকটা চলেও যায়। রণজয় এসব নিয়ে বেশ কিছুদিন ভাবছে, জানিস তো, তাই সে আর কিছু খেয়াল করে দেখেনি। কিন্তু কি হলো বলতো, আবার কেমন যেন অন্যরকম লাগছে। তোর তো একটা গোয়েন্দা বন্ধু আছে, বলতে পারিস তো কিছু? বলেছি পিসি, আরো অনেক ব্যাপার ঘটেছে। পরপর দুটো অপহরণ হয়ে গেছে, শহরে দুটো মেয়ে নিরুদ্দেশ। ওই ব্যাপারটা নিয়েই আমরা এখন ঘেটে রয়েছি। এই অনন্ত হালদারের ব্যাপারটা এখন নয় চাপাই থাক, পরে দেখব। পরে আর দেখবি কখন? পরে পরে করতে করতে পাখি পুরুত হয়ে যাবে, তখন বুঝতে পারবি। পিসির কথাটা শুনে যেন কেমন হলো। সত্যি তো, যদি বড্ড দেরি হয়ে যায়, এই ব্যাপারগুলো নিয়ে ঘেঁটে থাকতে থাকতে যদি অনন্ত হালদার সত্যি এমন কিছু করে বসে, সেটা তো আমাদের জানা দরকার। কিন্তু আমার তো সেটাও জানা হবে না। তাই মনে মনে স্থির করলাম, সেদিন রাতের বেলা আমাকে কিছু একটা করতেই হবে। সন্ধেবেলা ইন্দ্রনীলের বাড়িতে গিয়ে ইন্দ্রনীলকে সমস্ত কিছু জানালাম। মিস্টার চক্রবর্তী টেলিফোন করে জানালেন, রায়দিঘিতে অন্তত 3 জন এমন লোক রয়েছে যার হাত অনেক লম্বা, যার কথা শুধু পুলিশ কেন, স্থানীয় সরকারও শুনতে বাধ্য, এবং তাদের প্রত্যেকের বাড়িতেই কম বয়সী একজন করে মেয়ে রয়েছে। ইন্দ্রনীল সমস্ত কথা শুনে বলল, সাদা পোশাকের 3 জন পুলিশকে ছোট রায়দিঘি এবং নবীননগরের ওই বাড়ির উপর নজর রাখতে বলে দিন। তবে সাবধান, নজর রাখার সময় যেন তারা অন্য কারো চোখে না আসে। আমি নিশ্চিত ওই 3টে বাড়ির মধ্যেই একটা বাড়িতে অপরাধী দলের কেউ নজর রাখছে। টেলিফোন নামিয়ে রেখে ইন্দ্রনীল চেয়ারে এসে বসতেই পিসিমার কথাগুলো তাকে খুলে বললাম। ইন্দ্রনীলের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। কাল রাতে দেখা ব্যাপারটা কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে। এই দিকটাও দেখতে হবে, আবার ওই দিকটাও দেখতে হবে। তুমি একটা কাজ করো তো দেবেশ, তুমি আজ রাতে একবার ব্যাপারটা দেখো। তুমি তো বললে দুটো ব্যালকনি খুব কাছাকাছি, একটু কষ্ট করলেই ওপরের ব্যালকনিতে তুমি পৌঁছে যেতে পারবে, আর তাহলেই তুমি দেখতে পারবে আসলে ওখানে কি রয়েছে। সে ঠিক আছে, কিন্তু 3টে দিন তো হয়ে গেল। যদি রবিবার সত্যি সত্যি 3 জনের মধ্যে একজনের বাড়ি থেকে কাউকে অপহরণ করা হয়, তাহলে তোমার কি মনে হচ্ছে অপরাধীরা তারপরই মুক্তিপণ দাবি করবে? ব্যাপারটা খুবই সহজ নয় কি? তারা অন্য কিছু দাবি করে তো কোনো লাভ পাবে না। এই গোটা দলটা এমনভাবে 3টে এলাকার আশেপাশে ছড়িয়ে পড়েছিল, তুমি ভাবতে পারবে না দেবেশ।
আমি এবার প্রায় উত্তেজিত হয়ে পড়লাম। যে কথাটা অনেকক্ষণ ধরে বলবো বলবো ভাবছিলাম সেটা বলেই ফেললাম। কিন্তু আমরা হাতের ওপর হাত গুটিয়ে বসে আছি কেন? তুমি একবারও ভাবছো না যে ওই দুটো মেয়ের মধ্যে কারো যদি ক্ষতি হয়ে যায় তখন কি হবে? মনে করো অপরাধীরা তাদের কোনো ক্ষতি করলো না, মানলো না, তাদের তবে আহা, তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। তোমার কি মনে হয় আমরা তদন্ত করছি না? পুলিশ, নবীনগরের পুলিশ, এমনকি দিগন্তপুর আর রায়দিঘির পুলিশ পর্যন্ত খোঁজ চালাচ্ছে। কিন্তু এত বড় জায়গায় কোথায় ওদের লুকিয়ে রাখা হয়েছে সেটা খুঁজে বার করা এত সহজ নয়। একটাই রাস্তা আমাদের হাতে রয়েছে, পরের রবিবার যখন তৃতীয় অপহরণটা ওরা করতে আসবে তখন ওদেরকে ধরতেই হবে। তবে ধরতেও হবে একটু অন্যরকম ভাবে। অপহরণটা ওদের করতে দিতে হবে, না হলে ওদের ধরা যাবে না। আমি চেয়ারের ওপর ধপ করে পড়ে গিয়ে বললাম, আরে আরে তুমি পাগল নাকি? তুমি অপহরণ করতে দেবে? সবকিছু জেনে শুনে ওদের মেয়েটাকে নিয়ে যেতে দেবে? তুমি কি ভাবছো বলো তো? দেখো দেবেশ, তুমি কি ভাবছো আমি জানি না, তবে আমি কি ভাবছি এটা আমি খুব ভালো করে জানি। আমার হাতে এখন একটাই রাস্তা খোলা আছে, তাই এখানে কিন্তু তুমি আমাকে আটকাতে পারবে না। আমি আর বেশিক্ষণ ইন্দ্রনীলদের বাড়িতে বসলাম না। ক্লান্ত আর ক্ষুব্ধ মনে সেখান থেকে উঠে এলাম। শুধু আসার আগে পেছন থেকে ইন্দ্রনীল বলল, আমার ওপর যে একটু ভরসা রাখতেই হবে দেবেশ। তবে চিন্তা করো না, এই ইন্দ্রনীল থাকতে অপরাধীরা কখনোই নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে না। একটাই মাত্র রাস্তা আমার হাতে আছে, আর এক্ষেত্রে আমার কিন্তু তোমার সাহায্য লাগবে। আমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। দেখতে দেখতে রবিবার এসে পড়ল। এর আগে পর্যন্ত একবারও ইন্দ্রনীল আমাকে ফোন করেনি, আমিও আর করিনি। আসলে আমি অনন্ত হালদারের ব্যাপারটা নিয়ে ব্যস্ত ছিলাম। একদিন সন্ধ্যের পর প্রায় রাত 11টা নাগাদ ব্যালকনি টপকে আমি ওপাশে চলে গিয়েছিলাম। এই পাশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, ওপাশের ঘরের দরজায় তালা দেওয়া। অনেকক্ষণ ঘরের দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম। বারবার মনে হয়েছে যেন দুটো মেয়ে এই ঘরেই বন্দি রয়েছে। এত সহজে অনন্ত হালদার এই বাড়িটা ভাড়া নিয়েছে কি উদ্দেশ্যে? আচ্ছা, অপহরণ করা মেয়েদের এখানে আটকে রাখার জন্য কি? যেহেতু ওনার বয়স বেশি তাই বোধহয় ভেবেছেন কেউ সন্দেহ করবে না। কিন্তু তিনি বোধহয় এটা ভেবে দেখেননি সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, রাতে দেরি করে ফেরা এবং পাড়ার লোকজনদের এড়িয়ে যাওয়া, এইসব গতিবিধি পাড়া প্রতিবেশী সন্দেহের চোখ এড়ায় না। কিন্তু এসব ঘটনার কোনো প্রমাণ নেই আমার কাছে, আর দরজা ভেঙে আমি ভেতরে ঢুকতেও পারবো না। তাছাড়া অনন্ত হালদারের মধ্যে এমন কিছু আমি দেখিনি যাতে তাকে অপরাধী বলে মনে হয়। অতি সাধারণ একটা চেহারা তার, তাকে দেখে তেমন কিছু মনেই হয় না। ব্যালকনিতে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে না করতেই অনন্ত হালদারের গলা শুনে তাড়াতাড়ি ব্যালকনি পেরিয়ে আমার ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে জানলার পর্দা অল্প সরিয়ে দেখলাম অনন্ত হালদার ঘরের দরজা আলতোভাবে খুলে বাইরে টর্চের আলো ফেলে সন্দেহের চোখে কিছু একটা দেখার চেষ্টা করছে। বোধহয় কিছু একটা টের পেয়েছে। রবিবারের সকাল, মনমরা হয়ে বসে আছে এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি টেলিফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে ইন্দ্রনীল বলল, কোন বাড়িতে আক্রমণ হবে একটা ধারণা করা গেছে, তবে বাকি দুটো জায়গাতেও আমরা পুলিশের পাহারা রাখবো। এক জায়গায় থাকবে তুমি আর তোমার সঙ্গে দুজন পুলিশ, অন্য জায়গায় থাকবে মিস্টার চক্রবর্তী আর তার সঙ্গে দুজন পুলিশের লোক, এবং সেখানে আমিও থাকবো। যেখান থেকে অপহরণটা হতে পারে সেই জায়গাতেই আমি থাকবো। আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি নেই, তবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু। যদি আমারও কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে তবু ওই তিনজনকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবই। সমস্ত পরিকল্পনা হয়ে গেল। মিস্টার চক্রবর্তী, এমনকি দিগন্তপুর রায়দিঘি থানার অফিসার, আমরা দুজন সকলে মিলে বসলাম নবীননগরের থানায়। সমস্ত পরিকল্পনা স্থির হতেই তিনজন করে
দল ঠিকানা মতো রওনা দিলাম। সকলেই সাদা পোশাকেই রইলাম। বাকি দুজন অফিসার এবং আরও কিছু সাদা পোশাকের পুলিশ রায়দিঘি এলাকার বেশ কিছু রাস্তা এবং এমন এমন জায়গায় রইল যাতে প্রয়োজনের সময় তারা চট করে বেরিয়ে আসতে পারে। বুঝতে পারলাম সকলে ইন্দ্রনীলের পরিকল্পনায় সম্মত, কারণ ওই একটা পথ ছাড়া অপরাধীরা যে কোথায় লুকিয়ে আছে সেটা বোঝা যাবে না। প্রথম অপহরণ এবং দ্বিতীয় অপহরণ দুই ক্ষেত্রেই একই ধরনের গাড়ি ব্যবহার করা হয়েছে। তৃতীয় ক্ষেত্রেও সেই গাড়িটিই ব্যবহার হবে। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। সন্ধ্যার পর থেকে একটা বাড়ির আশেপাশে সাদা পোশাকে আমরা ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম। লুকিয়ে রয়েছি ওইভাবেই। সময়ের পর সময় কেটে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। স্থির ছিল আরও একটা ব্যাপার, সেটা আমি প্রথমে জানতাম না, পরে সেটা জানতে পারলাম। অনেক রাতের দিকে একজনকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। আমি রিভলভারটা বের করতে যাব, কিন্তু আমার পেছন থেকে একজন আমায় থামিয়ে দিল। তারপরে দেখি আমাদেরই একজন এসে বলল একটা গাড়িকে ওরা যেতে দেখেছে উত্তরের দিকে, তার পিছু নিয়েছে ইন্দ্রনীলের দল, সেদিকেই আমাদের যেতে হবে। আমরা দেরি না করে সেখান থেকে বেরিয়ে ছোট গলি পেরিয়ে বড় রাস্তা ধরে এগোতেই দেখলাম উত্তরের দিক। আর তারপরেই মনে হলো এই উত্তরের দিকে একটা পরিত্যক্ত কারখানা রয়েছে। যখন কারখানার সামনে এসে পৌঁছেছি তখন গোটা পুলিশের দলটা সেখানে এসে পড়েছে। ইন্দ্রনীলকেও দেখতে পেলাম। সামনের দিকে সবাই চুপ করে বসে আছে। ভেতর থেকে কার যেন গলা শোনা যেতে লাগলো। এইবার ওদের আর কিছুই করার থাকবে না। কাল সকালেই 3টে বাড়িতে টেলিফোন করবি, করে বলবি নিজেদের মেয়েদের বাঁচাতে চাইলে যেন আমাদের গোটা দলের 7 জনকে ছেড়ে দেয়, না হলে ওদের এক একটাকে কান কেটে কালকে বাড়িতে পাঠিয়ে দেব। তার থেকে বরং এটাকে টপকে দি, বাকি দুটো তো জ্যান্ত থাকবে, তাহলে ওরা এমনি ভয় পাবে। হ্যাঁ, বোকার মতো কথা বলিস না তো। ওদের মধ্যে একজনের কিছু হয়ে গেলে পুলিশ কিন্তু অত সহজে আমাদের ছাড়বে না। ও হ্যাঁ, ভালো কথা, ওই যে একটা টিকটিকি নাকি আমাদের খোঁজ করছিল, ওই ব্যাপারটা দেখেছিস? খোঁজ করছিল দেখলাম, 2-3 দিন ধরে চুপচাপ বাড়িতে রয়েছে, তাই মনে হলো যে হাল ছেড়ে দিয়েছে। আমাদের প্ল্যান ধরার ক্ষমতা ওদের নেই। এই সময় ইন্দ্রনীল ইশারা করতেই 3 জনের একটা দল পেছনের দিকে অন্ধকারে চলে গেল। আবার ডান দিকে ইশারা করতে 3 জনের আরেকটা দল চলে গেল বাঁ দিকে। ইন্দ্রনীলের 3 জনের দল সামনে এবং আমাদের দলটাও এসে দাঁড়ালো ওদের জায়গায়। তারপরই বাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজন পুলিশ গুলি করে ঢুকে পড়ল ভেতরের দিকে। গুলি চলতে লাগলো অপর প্রান্ত থেকে। গুলি এদিকে ওদিকে গিয়ে লাগছে। বেশ কিছুক্ষণ গুলি চলতে লাগলো। গুলি চলতে চলতেই গুন্ডাদের মধ্যে কয়েকজন আহত হলো। তাদের দলের লোকজনের সংখ্যা খুব বেশি ছিল না, মাত্র 5 জন। 2 জনে আহত হতেই সকলে মিলে তাদের সবাইকে ঘিরে ধরল। তাদের মধ্যে দলের যে মাথা ছিল তার মাথায় রিভলভার ঠেকিয়ে ইন্দ্রনীল বলল, তোদের পরিকল্পনা বোঝার ক্ষমতার আমার কোনো প্রয়োজন ছিল না। শুধু 3টে দিন বাড়িতে চুপ করে বসেছিলাম, আর তোরা কি ভেবে নিলি আমি সবকিছু ছেড়ে দিয়েছি? আর এখন দেখ আমি এখানে। কি হলো, তোরা অপহরণও করতে পারলি না, উল্টে ধরাও পড়ে গেলি। আমাদের আটকে রাখা এত সহজ না। আমাদের মাথার ওপর যার হাত আছে তাদের কাজ পর্যন্ত তুই পৌঁছাতে পারবি না। পুলিশ, হ্যাঁ পুলিশকে আমি পায়ের তলায় রাখি। মিস্টার চক্রবর্তী এগিয়ে গিয়ে সপাটে একটা চড় মারল লোকটার গালে। তারপর বলল, শালা শুয়োরের বাচ্চা, এমন জায়গায় জেলে পাঠাবো না, নিজের আশেপাশের লোকেদের মুখও কোনোদিন দেখতে পাবি না। পুলিশ তোর পায়ের তলায় থাকে না, শালা শুয়ার। নেহাত ওপর মহলের খানিকটা চাপ আছে, তা না হলে এখনই সব কটাকে পিটিয়ে এই বন্দুকের গুলি তোদের খুলিতে ঢুকিয়ে দিতাম। মিস্টার চক্রবর্তীর কথায় 2 জন পুলিশ অফিসার হেসে ওঠে। বাকিরা ততক্ষণে ওদের হাতে হাত খড়ি পরিয়ে দিয়েছে। মেয়ে দুটোকে পাওয়া গেল। সেই এলাকাতেই মাটির নিচে একটা গুপ্ত ঘরে 3 জনই জ্ঞান হারিয়েছিল। তাদের শরীরে বেশ কিছু ঘুমের ওষুধ প্রবেশ করানো হয়েছিল ইঞ্জেকশনের মাধ্যমে।
পুলিশ এই এলাকাতে ওদের আগেই খুঁজেছিল, কিন্তু তখন কিছু খুঁজে পায়নি। এখন বুঝতে পারছি আসলে মাটির তলায় গুপ্ত ঘরের খোঁজ ওরা পেয়ে গিয়েছিল। সেই কারণেই দিনের বেলাতে এখানে কেউ ছিল না। যাক, ভালোই হলো, সব কিছু ঠিকঠাক মিটে গেল। কিন্তু ইন্দ্রনীল বাবু, আপনি যে বলেছিলেন এই দেবেশ বাবুর বাড়ির পাশের বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, কথাটা বলেই মিস্টার চক্রবর্তী আমার দিকে তাকালেন। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। একটা হাসি নিজের অজান্তেই আমার মুখে এসে ফুটল। ইন্দ্রনীল হাসতে হাসতে বলল, তুমি নিজের মুখে বলবে নাকি আমি বলবো? কেন এভাবে চক্রবর্তীর সামনে আমার লজ্জায় ফেলছ? আরে না না মিস্টার চক্রবর্তী, আসলে ব্যাপারটা অন্যরকমভাবে আমি বলেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম আসলে পাশের ঘরে অনন্ত হালদার দুটো বিড়াল রেখেছে। আসলে রণজয় বাবু বাড়িতে কুকুর বিড়াল একদম পছন্দ করে না, সেই কারণে অনন্তবাবু এনেছিলেন বিড়ালগুলোকে একটা বস্তায় করে। তারপর পাশের ঘরে সেগুলোকে তালা বন্ধ করে রাখেন, যাতে চট করে সেগুলোর খোঁজ কেউ না পায় আর যাতে চেঁচামেচি না করতে পারে। তাই তাদের রাখেন একটা বাক্সের মধ্যে। সেই বাক্সে থাকে একটা ফুটো। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে তিনি পাশের দরজা খুলে সেই ঘরে যান এবং তখনই সেই বিড়ালের ডাক কান্নার মতো শোনায়। আমি 2 রাতে ওই ব্যালকনির কাছে গিয়ে খুঁজে দেখেছি, কিন্তু কিছুই খুঁজে পাইনি। তারপর একদিন সোজাসুজিভাবে অনন্তবাবুকে জেরা করতেই তিনি সমস্ত কথা খুলে বলেন এবং এটাও বলেন যে আমি যেন সেই কথা রণজয় বাবুকে না বলি। আর সেদিন যে লোকটি রাতের বেলা এসেছিল সে কে ছিল? আসলে অনন্ত হালদারের ব্যবসা হলো মার্কেটিংয়ের। তিনি দোকানে এখানে ওখানে ঘুরে বিভিন্ন জিনিসের মার্কেটিং করেন। এই কারণেই তাকে সারাদিন এখানে ওখানে ঘুরতে হয়। আর ওই যে লোকটা তার সঙ্গে এসেছিল এই এলাকায় নতুন, তাই সেদিন রাত্রে তিনি তাকে তার সঙ্গে খেতে বলেছিলেন। খাওয়া দাওয়া সেরেই তিনি নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। অথচ এই সমস্যা নিয়ে আমরা কত কিছু ভেবেছি। ভুলটা তোমার নয়। আসলে বাইরে থেকে দেখে অনেক সময় অনেক কিছু মনে হয় আমাদের, কিন্তু ভেতর থেকে দেখলে বোঝা যায় আসলে ব্যাপারটা তেমন নয়। হতেই পারত যে অনন্ত হালদার তার পাশের ঘরে ওই 3টি মেয়েকে অপহরণ করে বন্দি রেখেছে। সেটা না হয়ে যখন অন্য কিছু হয়েছে সেটা ভালো কথা, তবে হতেও তো পারত। তাই তোমার সন্দেহটা স্বাভাবিক দেবেশ। সন্দেহ না থাকলে কখনো সত্যিটা উদ্ঘাটন করা সম্ভব হয় না, বুঝলে? আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তিনটে মেয়েকে প্রথমেই পাঠানো হলো হাসপাতালে। থানা থেকে 3 জনের বাড়িতে টেলিফোন করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলো। গোটা দলটাকেই ধরা হলো। নবীনগড়, রায়দিঘি এবং দিগন্তপুর 3টে থানা থেকেই সাহায্যের জন্য ইন্দ্রনীলকে পুরস্কার এবং তার সঙ্গে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে বলতেই হবে, তার সঙ্গে আমিও ছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন অপারেশন ব্লাইন্ড ট্র্যাপ, লেখক সুকান্ত দাস। গল্প পাঠে মেঘ, ইন্দ্রনীলের চরিত্রে প্রিয়াংশু, দেবেশ, মেঘ, পাড়া প্রতিবেশীর চরিত্রে প্রিয়ম, অনন্ত হালদার এবং চক্রবর্তীবাবু নিরুপম, দাদুর চরিত্রে সায়ন, পিসির চরিত্রে আম্রপালি এবং গল্পের সূত্রধার ফান অ্যান্ড অনলি আমি শুভম। ডিরেকশনে টিম হন্টেড অডিও স্টেশন। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আমাদের আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আপনি যদি লেখক হন এবং যদি গল্প পাঠাতে চান কিংবা দলের সদস্য হতে চান, তাহলে hauntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে ন্যূনতম শব্দ সংখ্যা 9000 আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নাম্বার অ্যাটাচ করবেন। সিলেক্ট হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব আমরাই। বেশ, তাহলে আজকের গল্প এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পে। সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।